প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। ঠিক আছে, তড়িৎ প্রবাহ কি এটা জানিস তো সবাই? তড়িৎ প্রবাহ মানে কারেন্ট যে ফ্লো হয় সেটার কথা বলেছে। মানে কোনো একটা জায়গায় কি হয়, চার্জকে ধর আমরা কিউ দিয়ে লিখি, কিউ এক দিক থেকে আরেক দিকে যাচ্ছে, এটাকে কি বলা হয়? তড়িৎ প্রবাহ। আমাদের যে লাইট জ্বলছে, কারেন্ট হচ্ছে, ওই ফ্যান চলছে, সব কিছুই কি এই চার্জ ফ্লো হচ্ছে একটা তারের মধ্যে দিয়ে। সেই জন্যই ওই ফ্লো হওয়ার যে শক্তিটা, সেই শক্তিটাই কিসে চেঞ্জ হচ্ছে? কোথাও আলোক শক্তিতে চেঞ্জ হচ্ছে, কোথাও কি পাখা ঘুরছে, ঘুরে হাওয়া দিচ্ছে, আমাদেরকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখ কি বলেছে। যেসব পদার্থের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে সহজেই, তাদেরকে বলা হয় পরিবাহী পদার্থ। ঠিক আছে, যেমন তারটা যে আছে, তারটা কি দিয়ে তৈরি হয়? তামা দিয়ে তৈরি হয়, তামার তার, তাই না? সেটা কি তড়িতের পরিবাহী পদার্থ। কিন্তু তারটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, কিন্তু ওটা ধরলে কি আমরা শর্ট লাগে না, কারণ তারের বাইরে দিয়ে একটা কি আছে, রাবারের একটা আস্তরণ দেওয়া আছে। তো রাবারের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয় না, তাহলে রাবারটা কি হয়ে গেল? তড়িতের অপরিবাহী। তো ভেতরের যেটা দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা হয়ে গেল তামাটা তড়িতের পরিবাহী। আর যেটা বাইরে দিয়ে প্রলেপ দেওয়া আছে, যেটার জন্য আমরা তারটা ধরলেও শক খাই না, সেটা হয়ে যাচ্ছে কি অপরিবাহী পদার্থ। আচ্ছা, অপরিবাহী পদার্থ কথা এখন আমরা পড়বো না, আমরা এখন খালি পরিবাহীর পদার্থের কথা পড়বো। বোঝা গেল? দেখ, যেসব পদার্থ তড়িৎ পরিবহনে সক্ষম তাদেরকে তড়িৎ পরিবাহী বলে। যেমন উদাহরণ কি দিয়েছে? অ্যালুমিনিয়াম, কপার, সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম, গলিত লবণ। আমরা যে লবণ খাই, আরও অন্যান্য লবণ আছে, বিজ্ঞানের ভাষায় শুধু খাওয়ার লবণকে লবণ বলে না, ঠিক আছে? আরও অনেক জিনিসপত্র আছে যেগুলোকে লবণ বলে, মানে যৌগিক পদার্থ। আচ্ছা, গলিত লবণ, অ্যাসিড, ক্ষার বা লবণের জলীয় দ্রবণ ইত্যাদি কী করে? তড়িতের পরিবহন করে, তাই এরা তড়িৎ পরিবাহী পদার্থ। তো তড়িৎ পরিবাহী পদার্থ তিন ধরনের হয়, একটা হচ্ছে ধাতব, একটা হচ্ছে অধাতব, আর কি বলছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ধাতব মানে কি? যেসব ধাতু তড়িৎ পরিবহন করে তাদেরকে ধাতব তড়িৎ পরিবাহী বলা হয়। উদাহরণ দিয়েছে অ্যালুমিনিয়াম, কপার, তারপরে সোনা, তামা, প্ল্যাটিনাম ইত্যাদি, তাই না? কিছু অধাতব পদার্থ আছে, অধাতব পদার্থগুলি মূলত তড়িৎ পরিবহন করে না, কিন্তু কিছু কিছু অধাতব পদার্থ তড়িৎ পরিবহন করে। যেমন কি গ্রাফাইট। ঠিক আছে, গ্রাফাইট কি করে? তড়িৎ পরিবহন কিন্তু করে। তারপরে কি গ্যাস কার্বন বলে একটা পদার্থ আছে, সেটাও কি করে? সেটাও তড়িৎ পরিবহন করে। বাট জেনারেলি অধাতব পদার্থ তড়িৎ পরিবহন করে না। এবার তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি কি ছিল? যেগুলো এই যে তড়িৎ বিশ্লেষণ বলে একটা প্রক্রিয়ার মাধ্যমে তড়িৎ পরিবহন করে। ঠিক আছে, তো সেটাই আমরা এখন ডিটেইলে পড়ব। যেমন আমাদের লবণ ছিল, খাওয়ার লবণটাও হবে। খাওয়ার লবণটা কি করে? ওটা যদি তুই খুব হিট করিস ওটা গলে যাবে, মানে এমনিতে তো দেখিস না গলতে, তো প্রচণ্ড যদি আরও অনেক হিট করা যায় তাহলে সেটা গলে যায়। তখন সেটার মধ্যে দিয়ে তুই যদি কারেন্ট পাস করাস, কারেন্ট কিন্তু পাস হয়ে যাবে। বা তুই অত হিট না করে এক কাজ করতে পারিস, জলের মধ্যে লবণ দিয়ে দিলি, ঠিক আছে, তখন ওই জলটার মধ্যে দিয়েও কিন্তু কারেন্ট প্রবাহিত হবে। বিশুদ্ধ জলে কখনো কারেন্ট প্রবাহিত হয় না। জলটা যদি বিশুদ্ধ থাকে, অন্য কিছু না মিশে থাকে, তাহলে ওই জলের মধ্যে কারেন্টের তার পড়ে গেলে শর্ট খাবি না কিন্তু। বাট বিশুদ্ধ জলের মধ্যে সব সময় কি থাকে? বেশিরভাগ সময়ই কিছু ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মিশে থাকে। যেমন খাওয়ার লবণ আছে, আরও বিভিন্ন ধরনের লবণ আছে, সেগুলো মিশে থাকে। সেগুলো মিশে কি হয়? জলটা একটু অশুদ্ধ হয়ে যায়, আর তখন যখন কারেন্টের তার পড়ে তখন কারেন্ট প্রবাহিত হয়, শক লাগে। বোঝা গেল? দেখ, এই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিটা সম্পর্কেই আমরা এখন ডিটেইলে পড়ব। তার আগে আমাদের কি বলেছে? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আর তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কি, সেই সম্পর্কে কিছু একটু বলেছে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেসব যৌগিক পদার্থ, এটা কিন্তু মনে রাখতে হবে, কি পদার্থ? যৌগিক পদার্থ দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে ও তড়িৎ পরিবহনকালে রাসায়নিকভাবে বিশ্লিষ্ট হয়ে ভিন্ন ধর্ম বিশিষ্ট নতুন পদার্থ উৎপন্ন করে, তাদেরকে কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলা হয়। মানে কি করবে? ওরা তড়িৎ পরিবহনও করবে, আর কী হবে? তড়িৎ পরিবহন করতে করতে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে নিজেরা চেঞ্জ হয়ে অন্য জিনিস তৈরি করে নেবে। ঠিক আছে,
যেমন কি বলেছে উদাহরণ HCl, তারপরে H2SO4, HNO3 প্রভৃতি অ্যাসিডের মধ্যে প্রভৃতি অ্যাসিড, তারপরে আরও কি ক্ষারের উদাহরণ দিয়েছে বিভিন্ন, দ্য KOH, NaOH প্রভৃতি ক্ষার, তারপর NaCl, KCl, MgCl2 প্রভৃতি লবণ, অ্যাসিড, ক্ষার, লবণ সবারই উদাহরণ দিয়েছে। ঠিক আছে, এগুলো কি তড়িৎ বিশ্লেষণ করতে, মানে এগুলোর মাধ্যমে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি সম্পন্ন হয়। আচ্ছা, এবার এখানে যে বলছে যে রাসায়নিকভাবে বিশ্লিষ্ট হয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন করে, এটা কেন বলেছে এটা আমরা যখন এই পদ্ধতিটা ডিটেলে পড়বো তখন আরও ভালোভাবে বুঝতে পারবো। ঠিক আছে, দেখ তড়িৎ বিশ্লেষ্য পদার্থের কয়েকটি বৈশিষ্ট্য কি, এরা সাধারণত আয়নীয় প্রকৃতির যৌগ হয়। আমরা পড়েছি আয়নীয় যৌগ আর সমযোজী বন্ধন দ্বারা তৈরি যৌগ পড়েছি আমরা, তাই না? সমযোজী যৌগ আর আয়নীয় যৌগ। আয়নীয় যৌগ কি ছিল, এর মধ্যে ইলেকট্রন ছিল, এর মধ্যেও ধর Cl একটা আছে, এর মধ্যেও ইলেকট্রন ছিল, এর মধ্যে একটা ইলেকট্রন যদি দিয়ে দেয় তাহলে কি হয়, স্টেবল হতে পারে, 8টা হয়ে যায় বাইরে। আর এ কি করে, সেই ইলেকট্রন, এর মধ্যে একটা ইলেকট্রনের অভাব ছিল, বাইরে 7টা ইলেকট্রন ছিল, আরেকটা ইলেকট্রন পেলে 8টা হয়ে যাবে, স্টেবল হয়ে যাবে, তাই না? এ তাহলে একটা ইলেকট্রন একে দিয়ে দেয়, তাহলে এর বাইরেও 8টা হয়ে যায়, এর বাইরেও 8টা হয়ে যায়। তো এই ইলেকট্রন দিয়ে দিল মানে পজিটিভ হয়ে গেল, এই ইলেকট্রন নিল মানে নেগেটিভ হয়ে গেল, দুজনে স্টেবল হয়ে গেল, আর চার্জগুলো অপোজিট হয়ে গেল। এবার এরা প্লাস মাইনাস আকর্ষণ করে NaCl গঠন করে নেয়। এটাই ছিল আয়নীয় যৌগ, তাই না? আর সমযোজী যৌগ কি ছিল, ধর এখানে একটা হাইড্রোজেন ছিল, এখানে একটা অক্সিজেন ছিল, এখানে একটা হাইড্রোজেন ছিল। অক্সিজেনের 2টা লাগবে, ইলেকট্রন লাগবে, হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন লাগবে, এর একটা ছিল, এর একটা ছিল, আর এর বাইরে কটা ছিল, 6টা ছিল, তাই না? 1 2 3 4 5 6, তাহলে এর 8টা হতে গেলে কি বাইরে 2টা লাগবে, তাহলে এর কাছ, এই হাইড্রোজেনের কাছ থেকে একটা নিয়ে নেবে, শেয়ার করে নেবে, আর এই হাইড্রোজেনের কাছ থেকে একটা শেয়ার করে নেবে, তাহলে কটা হয়ে গেল, এর 8টা হয়ে গেল। আর হাইড্রোজেনও এই এর এটা নিয়ে নেবে, মানে শেয়ার করবে। এখন আগেরটা শেয়ার ছিল না, কিন্তু আগেরটা দেওয়ানো ছিল, এটা শেয়ার করা। তাহলে হাইড্রোজেনের 2টা হয়ে গেল, তাহলে হাইড্রোজেনের নেয়ারে যে আছে ওই হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস পেয়ে গিয়ে এও স্টেবল হয়ে গেল, হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটাও স্টেবল হয়ে গেল। H2O কি হয়ে গেল, একটা সমযোজী যৌগ, তাই না? H2O হয়ে গেল সমযোজী যৌগ, ডিভিশনও হয়ে গেল। মনে পড়লো তো সব? আচ্ছা, তাহলে এরা সাধারণত আয়নীয় যৌগ হয়ে গেল। তারপরে কি বলেছে, গলিত বা দ্রবীভূত অবস্থায় এরা কোনো আয়নে বিয়োজিত হয় এবং আয়নগুলি তড়িৎ পরিবহনের জন্য দায়ী। আচ্ছা, যেমন তোর ধর NaCl, এটা কি দ্বারা গঠিত, এক্ষুনি বললাম Na+ আর Cl- পরস্পর আকর্ষণ করে NaCl গঠন করে, তাই না? একটা পজিটিভ একটা নেগেটিভ আকর্ষণ করে NaCl গঠন করছে। তো এরা কি করবে, এদের যখন জলীয় দ্রবণ করব বা গুলিয়ে দেব, তখন Na+ আর Cl- আকর্ষণ বলটা কী হয়ে যাবে, কমে যাবে, তাহলে এরা আলাদা আলাদা হয়ে যাবে। তাহলে জলের মধ্যে কি Na+ আয়ন থাকবে, Cl- আয়ন থাকবে, কিন্তু এরা আকর্ষণ করবে না, মানে আকর্ষণটা কমে যাবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাহলে কি হবে, ফ্রি Na+ আর ফ্রি Cl- যে হয়ে গেল, এরা আয়ন হয়ে গেল, মানে চার্জ আছে, মাথায় প্লাস আছে মানে কি এটা পজিটিভ চার্জ, মাথায় মাইনাস আছে মানে কি নেগেটিভ চার্জ। যখন এই চার্জ চলে আসবে, চার্জ আলা কোনো জিনিস চলে আসবে, সেটাই কারেন্ট পরিবহন করতে সাহায্য করবে। এই আয়নগুলো কি করবে, তাহলে আয়নগুলো মানে যেটার মাথায় চিহ্ন দেয় আমি প্লাস মাইনাস, সেগুলোকে আয়ন বলা হয়। ঠিক আছে, যেগুলো একটা ইলেকট্রন বেশি বা কম আছে সেগুলোকেই আয়ন বলা হয়। সেগুলোই কি করে, তড়িৎ পরিবহনে সাহায্য করে। ওটাই বলেছে, এরা আয়নে বিয়োজিত হয়, Na+ আর Cl- বিয়োজিত হয়ে গেল, আলাদা আলাদা হয়ে গেল, আর আয়নগুলি তড়িৎ পরিবহনের জন্য দায়ী। এই আয়নগুলি কী করে, কারেন্ট ফ্লো করায়। তাপমাত্রা বৃদ্ধি পেলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজন মাত্রা বৃদ্ধি পায়, ফলে তড়িৎ পরিবাহিতাও বৃদ্ধি পায়। মানে এই যে Na+ আর Cl- যে ভেঙে যাচ্ছে, ঠিক আছে, যত হিট দেবো এই ভাঙাটা আরও বেশি ভালো হবে, যত হিট দেবো এটা আরও দূরে দূরে চলে যাবে, তাহলে ফ্রি আয়ন আমি বেশি করে পাবো হিট দিলে। যত বেশি হিট দেবো এই আয়নগুলো বেশি ফ্রি হবে, তাহলে বেশি পরিমাণ কারেন্ট ফ্লো করবে। এবার দেখ তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের কথা বলেছে, যেসব যৌগিক পদার্থ দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে না তাদেরকে কি বলা হয়, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলা হয়। যেমন পাতিত জল, কেরোসিন,
পেট্রোল, চিনি, অ্যালকোহল, ঠিক আছে, ঘি, গ্লুকোজ, এদের মধ্যে তুই কারেন্ট দিবি, কারেন্ট ফ্লো হবেই না। এই পদার্থগুলি কি গলিত বা দ্রবীভূত অবস্থায় আয়ন উৎপন্ন করে না, তাই তড়িৎ পরিবহনও করতে পারে না। আচ্ছা, এবার তড়িৎ পরিবহন সংক্রান্ত কিছু পরীক্ষা। দেখ কি করেছে, পরীক্ষণীয় পদার্থকে বিগলিত বা জলে দ্রবীভূত করে একটি বিকারে নিয়ে এর মধ্যে দুটি গ্রাফাইট রড বা প্ল্যাটিনাম ধাতুর পাত আংশিকভাবে ডুবিয়ে দেওয়া হলো। এই যে ছবি দেখতে পাচ্ছিস, ছবির মতো। এখানে কি যেটা নিয়ে আমি পরীক্ষা করব, যেই পদার্থটা, সেই পদার্থটাকে জলে গোলাবো বা সেটাকে গলিত করে এখানে দিয়ে দেবো, জলের মতো যেটা দেখতে পাচ্ছিস। তার মধ্যে দুটা কিছু পাবো, দুটা এরকম গ্রাফাইটের বা ওই আরেকটা কি বললো সেটার রডটা চোবাবো, দুটা রড চোবাবো। আর দুটা কি করব, এরকম করে একটা ব্যাটারি আর লাইটের মাধ্যমে সংযোগ করব। বোঝা গেল? মানে অ্যাকচুয়ালি এটা সুইচের মতো হয়ে গেল। এই জায়গাটা অ্যাকচুয়ালি একটা কি সুইচ, তাই না? কারণ ব্যাটারির থেকে প্লাসটা যাচ্ছে, ব্যাটারির থেকে মাইনাসটা যাচ্ছে, তাহলে লাইটটা জ্বলার কথা, কিন্তু এখানে আমি কি করে দিলাম, মাঝখানে কেটে দিলাম। প্লাসটা তো যাচ্ছে কিন্তু মাইনাসটা যাচ্ছে না, তাহলে বর্তনী সম্পূর্ণ হচ্ছে না, কারেন্ট ফ্লো হবে না। সুইচেও তাই ছিল, সুইচ এখন আমি হাত দিয়ে চেপে যখন এটা বন্ধ করে দিই তখন কারেন্ট ফ্লো হয়। এদিকে দেখতে বলছি, সুইচটা যখন হাত দিয়ে বন্ধ করে দিই তখন এইটার বর্তনীটা কমপ্লিট হয়ে গিয়ে কারেন্ট ফ্লো হয়, তাই না? আর যখন সুইচটা আমাদের ওপেন থাকে এরকম, তখন কারেন্ট ফ্লো বন্ধ হয়ে যায়, সুইচ অফ অবস্থাটা, তাই না? সুইচ অন সুইচ অফ বুঝতে পারছিস তো, না বুঝতে পারছিস না? এদিকে দেখ, এটা ধর আমার লাইট আছে, ঠিক আছে, এটা একটা ব্যাটারি, এখন লাইট জ্বলবে। বর্তনীটা সম্পূর্ণ থাকলে সবসময় লাইট জ্বলে, ঠিক আছে? তো বর্তনীটা যদি আমি মাঝখান থেকে কেটে দিই কোনো একটা জায়গায়, ধর এখানে ফাঁকা করে দিলাম, তাহলে কারেন্ট কি আর যেতে পারছে? আর যেতে পারছে না। তাহলে কি হয়ে গেল, বর্তনী মানে বর্তনীটা অসম্পূর্ণ হয়ে গেল, আর কারেন্ট যেতে পারছে না। তো এইখানে যদি আমি এরকম একটা জিনিস দিয়ে দিই, এটাকে আমি বলি সুইচ। এখন যেতে পারছে না, মানে সুইচটা অফ আছে। এটা আমি কি করলাম, সুইচটা চেপে দিয়ে এরকম করে ক্লোজ করে দিলাম, মানে বর্তনী সম্পূর্ণ হয়ে গেল, কারেন্ট চলে গেল। এটা কি সুইচ অন আছে, সুইচ অফ আছে, কারেন্ট যাচ্ছে না, সুইচ অন আছে, কারেন্ট যাচ্ছে। তো এই জিনিসটাকে আমি কি করলাম, সুইচের বদলে এখানে দুটা এরকম পাতের সাহায্যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে ডুবিয়ে দিলাম, ঠিক আছে? তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে ডুবিয়ে দিলাম। তো এবার এটা যদি তড়িতের পরিবহন, ধর আমি এখান থেকে ব্যাটারির সঙ্গে যাচ্ছে, কারেন্ট যাচ্ছে, কারেন্ট যাচ্ছে, এখানে কারেন্ট গেল, কারেন্ট গেল, তাই না? কারেন্ট গেল, এখানে আসলো কারেন্ট। এবার এটা যদি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ হয়, তাহলে এখান থেকে আর এখানে কারেন্ট যাবে না, তাই না? তাহলে এদিক দিয়ে কারেন্ট এসে লাইটটা জ্বলবে না, বর্তনীটা সম্পূর্ণ হবে না, তাই না? কিন্তু এখান থেকে এটা যদি এই জলীয় দ্রবণটা বা গলিত অবস্থায় যে জিনিসটা রেখেছি, এই যদি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয়, তাহলে কী হবে, এর মধ্যে দিয়ে কারেন্ট চলে যাবে, এর থেকে এখানে গেলে কি হবে, সুইচটা ক্লোজ হয়ে গেল, ধর এরকম করে কারেন্ট চলে গিয়ে লাইটটা জ্বলে গেল। বোঝা গেল না যায়নি? বোঝা গেছে? ঠিক আছে, তাহলে এই গোটা জিনিসটা একটা সুইচের মতো হয়ে গেল, তাই তো? তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ যখন থাকবে এটা এখানে, তাহলে সেটা কী হবে, সুইচ অফ অবস্থা, মানে বর্তনীটা ওপেন হয়ে যাচ্ছে, এখানে কারেন্ট যাচ্ছে না। আর বর্তনীটা যখন এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দিয়ে দেই, তখন কি হয়, আয়নে ভেঙে যায়, আয়নে ভেঙে গিয়ে কারেন্ট প্রবাহিত করে, বর্তনীটা ক্লোজ হয়ে যায়, লাইট জ্বলে যায়, তাই না? ওটাই করেছে এখানে, দেখ বইয়ের ভাষায় পড়ে নেই, ওটাই। তড়িৎদ্বার দুটোকে একটি কম শক্তির ইলেকট্রিক বাল্ব, একটি ব্যাটারি এবং একটি চাবির সাহায্যে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। শ্রেণী সমবায় কি, এটা এখন তোদের না জানলেও চলবে, ঠিক আছে? মানে পরপর যুক্ত করা হয়েছে, তো এটাকে শ্রেণী সমবায় বলে, এরকম পরপর যুক্ত করলে শ্রেণী সমবায় বলে। আচ্ছা, এবার কি বলেছে, ব্যাটারির ধনাত্মক মেরুর সঙ্গে তড়িৎদ্বারটিকে অ্যানোড এবং ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত তড়িৎদ্বারটিকে ক্যাথোড বলা হয়। দেখ, ব্যাটারির এই যে পজিটিভ আর নেগেটিভ, এটা তাই না, নেগেটিভের সঙ্গে যেখানে লেগে থাকে
সেখানে কি সেটাকে ক্যাথোড বলা হয়, আর পজিটিভের সঙ্গে যেটা লেগে থাকছে সেটাকে কি বলা হচ্ছে, অ্যানোড বলা হচ্ছে। বোঝা গেল? এবার কি বলছে, বিকারের তরল যদি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, মানে তড়িৎ অবিশ্লেষ্য কি বলেছে, পাতিত জল, তারপরে কেরোসিন, পেট্রোল, গলিত বা দ্রবীভূত চিনি, তারপর কি গ্লুকোজ ইত্যাদি হয়, তবে চাবিটি টিপে বর্তনী সম্পূর্ণ করলেও বাল্বটি জ্বলবে না, কারণ এখান থেকে এখানে কারেন্ট ফ্লো হবে না, তাই না? তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ যদি হয় এটা, তাহলে কি কারেন্ট ফ্লো হবে? ওটাই তো বললাম, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ মানে কারেন্ট ফ্লো হয় না, কারেন্ট ফ্লো হলো না, তাহলে কি লাইটটা আর জ্বলবে? জ্বলবে না। বাট যদি তরলটি যদি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয়, যেমন গলিত বা দ্রবীভূত NaCl, NaOH বা H2SO4 ইত্যাদি, তাহলে চাবি টিপে বর্তনীটি সম্পূর্ণ করলে কি হবে, বর্তনী দিয়ে তড়িৎ প্রবাহিত হয়ে বাল্বটি জ্বলে উঠবে। মানে এটা যদি লবণ হতো, লবণ জল হতো, তাহলে কি হতো, সেটা তড়িৎ পরিবহন করে, তাই না? তড়িৎ পরিবহন করতো আর লাইটটা জ্বলে যেত বর্তনী সম্পন্ন হয়। বাল্বের আলোর উজ্জ্বলতা থেকে পরীক্ষণীয় তরলের তড়িৎ পরিবাহিতার ক্ষমতা বা মাত্রা সম্বন্ধেও মোটামুটি ধারণা পাওয়া যাবে। মানে যেখানে লাইটটা বেশি ভালো জ্বলবে সেখানে কি হচ্ছে, বেশি ভালো তড়িৎ পরিবহন করছে, ওটাই বলেছে। আর যেখানে কম হালকা জ্বলবে তখন কি বুঝতে হবে, যে না তড়িৎ পরিবহনটা হালকা হালকা হচ্ছে। পদার্থটি তড়িতের সুপরিবাহী হলে বাল্বটি উজ্জ্বলভাবে জ্বলবে, কিন্তু তড়িতের পরিবাহিতার মাত্রা যদি কম হয় বাল্বটি মিটমিট করে জ্বলবে, তাই না? তারপর কি বলেছে, তীব্র ও মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এটা নাম শুনেই বোঝা যাচ্ছে যেটা কি হবে, বেশি কারেন্ট প্রবাহিত করবে, তাই না? তাকে আমরা কি বলবো, তীব্র তড়িৎ বিশ্লেষ্য। আর যেটা কম করবে তাকে কি বলবো, মৃদু তড়িৎ বিশ্লেষ্য। আচ্ছা, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দেখ কি বলেছে, বা স্ট্রং ইলেকট্রোলাইটস। গলিত বা দ্রবীভূত অবস্থায় যেসব তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ পরিবহনের মাত্রা খুব বেশি হয়, ঠিক আছে, তাদের তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলা হয়। যেমন অ্যাসিড, HCl, H2SO4, তারপরে HNO3, ঠিক আছে, এগুলো কি হয়, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয়। তারপর তীব্র ক্ষার যারা আছে, যেমন NaOH, KOH ইত্যাদি, এরাও কি হয়, তীব্র তড়িৎ বিশ্লেষ্য। আর ধাতু তো ভালো তড়িৎ পরিবহন করে জানি, সেই জন্য ধাতব লবণও কী হবে, ভালো তড়িৎ পরিবহন করবে। যেমন ধাতব লবণের মধ্যে বলেছে NaCl, KCl, Ki, MgCl2, ZnSO4 ইত্যাদি। জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বা প্রায় সম্পূর্ণরূপে আয়নিত হয়ে ক্যাটায়ন অ্যানায়ন উৎপন্ন করে, তাই তড়িৎ পরিবহনের ক্ষমতা কী হয়, বেশি হয়। যেমন দেখ HCl এর উদাহরণ দিয়েছে। HCl কি ক্যাটায়ন আর অ্যানায়ন দিয়ে গঠিত হয়, আমরা আগের চ্যাপ্টারে পড়েছি, তাই না? H প্লাসটাকে আমরা কি বলবো, ক্যাটায়ন, আর Cl মাইনাসটাকে, নেগেটিভটাকে কি বলবো আমরা, অ্যানায়ন। তাহলে ক্যাটায়ন অ্যানায়নের সম্পূর্ণ বিয়োজন হয়ে যাবে, বিয়োজন হয়ে বেশি কারেন্ট প্রবাহিত করবে। আচ্ছা, এবার কি বলেছে, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। গলিত বা দ্রবীভূত অবস্থায় যেসব তড়িৎ বিশ্লেষ্য পদার্থে তড়িৎ পরিবহনের মাত্রা খুব কম হয় তাদেরকে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলা হয়। যেমন কি বলেছে, কিছু অ্যাসিড CH3COOH, ঠিক আছে, অ্যাসিটিক অ্যাসিড, তারপরে কি H2CO3, তারপরে H3BO3, এরা কি হচ্ছে, মৃদু অ্যাসিড, এরা কম পরিমাণে আয়নিত হচ্ছে, ওই জন্য কম কারেন্ট ফ্লো করছে। তারপরে মৃদু ক্ষারের মধ্যে কি উদাহরণ দিয়েছে, NH4OH, ঠিক আছে, এরা কি হচ্ছে, জলীয় দ্রবণে আংশিকভাবে বা অসম্পূর্ণভাবে বিয়োজিত হয় এবং তুলনামূলকভাবে কম সংখ্যক আয়ন উৎপন্ন করে, তাই তড়িতের পরিবহন ক্ষমতাও কি হয়, কম হয়। দ্রবণে অবিয়োজিত অণু ও বিয়োজনে উৎপন্ন আয়নগুলোর মধ্যে একটি সাম্যাবস্থা বজায় থাকে। সাম্যাবস্থা মানে কি বলতো, এই যে ধর এই জিনিসটা আছে CH3COOH, এটা আয়নে রূপান্তরিত হচ্ছে, আবার আয়নগুলোও কি হচ্ছে, পরক্ষণেই এদের মধ্যে আকর্ষণ করে CH3COOH অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করে দিচ্ছে, ঠিক আছে, ভেঙেও যাচ্ছে আবার জুড়েও যাচ্ছে, ভেঙেও যাচ্ছে জুড়েও যাচ্ছে একই সময়। তো এদের মধ্যে একটা সাম্য অবস্থান বিরাজ করে, সাম্যাবস্থা যেটাকে বলা হয়, যে ধর 5টা করে ভাঙছে, 4টা করে ইয়ে হচ্ছে, বা 5টা করে, প্রথমে কি হলো, সবাই ভেঙে গেল, ঠিক আছে, তারপর একটা কন্ডিশন হলো 5টা করে ইয়ে হবে প্রত্যেক সময়, সেকেন্ডে তৈরি হচ্ছে,
এদিকে আসছে আর 5টা করে আবার কি হচ্ছে বিয়োজিত হয়ে যাচ্ছে, এটাকে সাম্যাবস্থা বলছে। মানে দুটাই হবে, দুদিকে প্রসেসই হবে, ভেঙেও যাবে আবার জুড়েও যাবে, ভাঙতেও থাকবে জুড়তেও থাকবে। এটাকে কি বলছে, মানে আংশিক বিয়োজনে এই কেসটা হয়। মৃদু তড়িৎ বিশ্লেষ্যের লঘু দ্রবণকে লঘু করলে অর্থাৎ লবণের গাঢ়ত্ব কমালে ওদের বিয়োজনের মাত্রা বেড়ে যায়। বেশি পরিমাণ জল ঢালবি, ওদেরকে বেশি গুলিয়ে দিবি, ঠিক আছে, মানে জলের মধ্যে গুলিয়ে দিবি বেশি পরিমাণে, তাহলে কি হবে, ভালো করে ওরা ভেঙে যাবে। যত বেশি জল দিবি তত ভালো করে ভাঙবে আর তত বেশি কারেন্ট ফ্লো করবে, তাই না? যত ক্যাটায়ন অ্যানায়ন ভাঙবে ততই তো বেশি কারেন্ট ফ্লো করবে। এবার কি বলেছে, তীব্র আর মৃদু তড়িৎ বিশ্লেষ্যের পার্থক্য। জলীয় দ্রবণে উচ্চ তড়িৎ পরিবাহিতা বর্তমান তীব্র তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে, আর এর ক্ষেত্রে কি হবে, কম হবে। আয়নে বিয়োজিত কে বেশি হবে, যেটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য সে বেশি বিয়োজিত হবে, তাই না? আর এটা কম হবে। জলীয় দ্রবণে কেবলমাত্র আয়ন থাকে, আর জলীয় দ্রবণে কি থাকে, আয়ন অবিয়োজিত অণু দুটাই উপস্থিত থাকে। এটা তো সবগুলোই ভেঙে কি হয়ে যাবে, সবগুলোই ভেঙে আয়নে পরিণত হয়ে যাবে, যেটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তাই না? আর যেটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য ছিল ওটা সবগুলো ভাঙছিল না। ধর এতগুলো ধর ছিল, ওই NH4OH ছিল, এতগুলোর মধ্যে ধর এতগুলো তোর নর্মালি থাকলো, এতগুলো ভেঙে গেল, তাহলে এতগুলো তড়িৎ পরিবহন করবে আর এতগুলো তড়িৎ পরিবহন করবে না, ওটাই বলেছে। এবার দেখ, গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহনের পদ্ধতি। দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বিয়োজিত হয়ে ক্যাটায়ন অ্যানায়ন উৎপন্ন করে। একে কি বলা হয়, তড়িতের বিয়োজন বলা হয়। যেমন NaCl কি হচ্ছে Na+ আর Cl- হচ্ছে, তারপরে MgCl2টা কি হয়ে যাচ্ছে Mg2+ আর 2Cl- হয়ে যাচ্ছে, তাই না? তড়িৎ বিয়োজনে উৎপন্ন ক্যাটায়ন ও অ্যানায়নগুলি তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে। এই যে ক্যাটায়ন আর অ্যানায়ন উৎপন্ন হচ্ছে, NaClটা ভেঙে কি হচ্ছে Na+ আর Cl- হচ্ছে, আয়নগুলো যে উৎপন্ন হচ্ছে ক্যাটায়ন অ্যানায়ন, এরাই কি করে, তড়িৎ পরিবহন করে, ওটাই বলছে। এবার কি বলছে, তড়িৎ পরিবহনকালে ক্যাটায়ন ক্যাথোডের দিকে আর অ্যানায়ন কি অ্যানোডের দিকে গমন করে, তাই না? আচ্ছা, কেন এটা বললো, কারণ এদিকে দেখ, এই একটা ব্যাটারি, বড়টা মানে পজিটিভ, ঠিক আছে, আর ছোটটা মানে নেগেটিভ, সবসময় মনে রাখবি। এটাকে আমি চুবিয়ে দিলাম জলের মধ্যে, ওই লবণ জলের মধ্যে চুবিয়ে দিলাম, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, লবণ জল মানে এখানে কি আছে, NaCl আছে, তাই তো, NaCl আছে। তো যখন কারেন্ট আসবে, এদিক থেকে কারেন্ট যাবে, কারেন্ট গেল, এ কী হবে, এই জিনিসগুলো NaClকে ভেঙে দেবে, Na+ কারেন্টটা আর কি করবে, Na+ আর Cl- ভেঙে দিল, তাই না? তাহলে এটাকে কি বলবো, মাথায় যার প্লাস আছে তাকে কি বলবো, ক্যাটায়ন না অ্যানায়ন? ক্যাটায়ন। আর এটাকে কি বলবো, নেগেটিভটাকে অ্যানায়ন। তো ক্যাটায়নটা কোন দিকে যাবে, নিশ্চয়ই এই যে প্লাস, যেটা মাইনাস চিহ্ন আছে সেটা আকর্ষণ করবে, মাইনাসটা এই প্লাসকে আকর্ষণ করবে। তাহলে ক্যাটায়নটা কোথায় গেল, নেগেটিভ চার্জ যেখানে ছিল, যেই প্লেটটার মধ্যে নেগেটিভ চার্জ ছিল সেখানে গেল। আর এদিকে তোর অ্যানায়নটা কি করবে, অ্যানায়ন মানে নিজে নেগেটিভ আছে, তাহলে ব্যাটারির যে পজিটিভ দিকটা আছে, পজিটিভ দিকটা, তো সেই দিকে যাবে, ঠিক আছে। তাহলে প্লাসটা গেল মাইনাসে, মাইনাসটা গেল প্লাসে, স্বাভাবিক এটাই। তো ক্যাটায়নটা যাচ্ছে কোথায়, মাইনাসের দিকে, আর অ্যানায়নটা যাচ্ছে কোথায়, প্লাসের দিকে। এবার মনে রাখবি, ক্যাটায়ন যেখানে যায় সেটাকে ক্যাথোড বলে, অ্যানায়ন যেখানে যায় সেটাকে কি বলে, অ্যানোড বলে। যেহেতু ক্যাটায়ন যেহেতু প্লাস, ক্যাটায়ন কোথায় যাবে, মাইনাসে যাবে, তাহলে ক্যাটায়ন যেখানে যায় সেটাকে ক্যাথোড বলে, তাহলে ক্যাথোডটা কি হয়ে গেল, মাইনাস। সেই জন্য মাইনাসের সঙ্গে যেটা লেগেছিল সেটাকে কি বলছে আমাদের, সেটাকে বলছে ক্যাথোড, ঠিক আছে। আর অ্যানায়ন মানে কি, নেগেটিভ আয়ন, মাথায় যার মাইনাস আছে সেটা হচ্ছে অ্যানায়ন, সে কোথায় যাবে, ব্যাটারির যেখানে প্লাস আছে সেই দিকটায় যাবে। তো প্লাসের দিক মানে অ্যানায়ন যেখানে যাচ্ছে সেটাকে অ্যানোড বলা হয়, অ্যানায়ন তো প্লাসের দিকে যাচ্ছে, তাহলে প্লাসটাকে কি বলবো আমি,
অ্যানোড, ঠিক আছে। তাহলে প্লাস আমাদের ক্যাটায়ন, কিন্তু প্লাস আমাদের অ্যানোড, নেগেটিভ আমাদের অ্যানায়ন, কিন্তু নেগেটিভ আমাদের ক্যাথোড। বোঝা গেল? আমি যদি বলি অ্যানায়ন আর আমি যদি বলি অ্যানোড, আর আমি বললাম তোর ক্যাটায়ন, আর কি বললাম ক্যাথোড। তাহলে অ্যানায়ন জানি আমি, অ্যানায়নটা সোজাসুজি নাম হয়, অ্যানায়ন মানে নেগেটিভ, অ্যানায়ন মানে কি নেগেটিভ। আর মনে রাখবি ক্যাথোড অ্যানোড যেটা, সেটা উল্টো করে নাম হয়। ক্যাথোড মানে কি, সেটা তাহলে হয়ে যাবে ক্যাটায়ন মানে যদি পজিটিভ হয়, ক্যাথোড ডি থাকলে সেটা উল্টে যায়, ডিটা উল্টে দেয়, তাহলে ক্যাথোডটাও কি হয়ে যাবে নেগেটিভ, তাই না? তাহলে ক্যাথোডটা হয়ে যাবে নেগেটিভ, কারণ অ্যানায়নটা নেগেটিভ। আর এখানে কি হচ্ছে, ক্যাটায়নটা পজিটিভ, ক্যাটায়ন নামটা সবসময় সোজাসুজি, ক্যাটায়নটা পজিটিভ, আর ডি থাকলে লাস্টে উল্টে যাবে পজিটিভ আর নেগেটিভের সঙ্গে নামটা, ক্যাটায়নটা। তাহলে অ্যানোডটা কি হয়ে যাবে, অ্যানায়ন যদি নেগেটিভ হয়, অ্যানোডটা কি হয়ে যাবে পজিটিভ। ক্যাটায়ন যদি পজিটিভ হয়ে যায়, ক্যাথোডটা হয়ে যাবে নেগেটিভ। অ্যানায়ন যদি নেগেটিভ হয়, ক্যাথোডটা হয়ে যাবে কি পজিটিভ, ঠিক আছে। মানে আয়ন আয়ন যেখানে থাকবে সেখানে নামটা সোজাসুজি হবে, আর ডি ডি যেখানে লাস্টে থাকবে মনে রাখবি নামগুলো উল্টে যাবে। ক্যাথোড মানে হয়ে যাবে তোর নেগেটিভ, অ্যানোড মানে হয়ে যাবে পজিটিভ, কারণ ক্যাটায়ন যেদিকে যাচ্ছে সেটাকে কি বলা হয় ক্যাথোড, অ্যানায়ন যেখানে যাচ্ছে সেটাকে বলা হয় অ্যানোড। ক্যাটায়ন পজিটিভ জিনিস নেগেটিভ দিকেই যাবে, তাই না? তাহলে নেগেটিভটা কি হয়ে গেল ক্যাথোড, অ্যানায়ন নেগেটিভ জিনিস পজিটিভ দিকেই যাবে, তাহলে পজিটিভটা কি হয়ে গেল এদিকে অ্যানোড, যেহেতু অ্যানায়ন যাচ্ছে। বোঝা গেল? আচ্ছা আচ্ছা, তাহলে কি হলো, ক্যাটায়ন ক্যাথোডের দিকে, অ্যানায়ন অ্যানোডের দিকে গমন করে। এরপর কি, অবিয়োজিত অণুগুলি কি তড়িতের পরিবাহক নয়। একটু আগেই বললাম যেটা ভাঙবে না, Na+Cl- যদি না ভাঙে তাহলে কারেন্টের প্রবাহ হবে না। ওই জন্য তোর এমনি লবণের মধ্যে যদি তুই দিয়ে দিস, কারেন্টের ওরকম ধার দিয়ে দিস, তাহলে কিন্তু কারেন্ট প্রবাহ হবে না। এমনি লবণগুলো কি কঠিন পদার্থ, তাই না? কঠিন পদার্থের মধ্যে দিয়ে কিন্তু ওরা Na+ আর Cl- তীব্রভাবে আকর্ষণ করে আটকে আছে, ওটা ভাঙবেও না, কারেন্ট প্রবাহ হবে না। বোঝা গেল? এবার তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহনে ইলেকট্রনের কোনো ভূমিকা নেই, অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে দিয়ে ইলেকট্রন চলাচল করে না। আমরা দেখলাম আয়নগুলো সব কারেন্ট নিয়ে যাচ্ছে, তাই না? আয়নগুলো এই দিক থেকে ওইদিকে যাচ্ছে, আয়নগুলো একজন ক্যাথোডের দিকে যাচ্ছে, একজন কি অ্যানোডের দিকে যাচ্ছে। ইলেকট্রনের কি কোনো গল্প ছিল? ছিল না। আয়নের ভেতরে ইলেকট্রন ছিল, কিন্তু পরিবহন কে করছিল? আয়নগুলো। কিন্তু তারের মধ্যে মনে রাখবি ধাতব পদার্থ, অর্থাৎ তারের মধ্যে দিয়ে কে তড়িতের পরিবহন করে? ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন। আর এখানে কে করছে? আয়নগুলো। আচ্ছা, এবার দেখ এখানে কি বলছে এই চিত্রের মধ্যে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেমন NaCl এর মধ্যে দিয়ে সবতড়িৎ পরিবাহ বা ডিসি চালনা করলে, ডিসি আর এসি কি সেটা পরে পড়াবো, ঠিক আছে? মনে রাখ, কোনো একটা প্রবাহ যাচ্ছে, কারেন্টের প্রবাহ যখন যাচ্ছে তখন কি হচ্ছে, ক্যাটায়ন অ্যানায়নগুলির সরণের অভিমুখ কেমন হবে তা দেখানো হয়েছে। কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজনে উৎপন্ন ক্যাটায়ন ও অ্যানায়নের সংখ্যা সমান নাও হতে পারে, তবে তড়িৎ পরিবহনকালে যে কোনো মুহূর্তে তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে দিয়ে ক্যাটায়ন ও অ্যানায়নের মোট চার্জ সমান থাকে, অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ নিরপেক্ষতা বজায় থাকে। এটা কিন্তু 2 নম্বরের প্রশ্নে চলে আসতে পারে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ নিরপেক্ষতা বজায় থাকে কেন, ব্যাখ্যা করো। তোকে এটুকু লিখতে হবে যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজনে ক্যাটায়ন অ্যানায়ন উৎপন্ন যতগুলো হচ্ছে সেই সংখ্যাটা সমান নাও হতে পারে। ধর NaCl আছে, 5টা NaCl আছে, ঠিক আছে? তো এদের মধ্যে এরা 5টা ক্যাটায়ন আর 5টা অ্যানায়ন উৎপন্ন হওয়ার কথা, কিন্তু সমান সংখ্যক নাও হতে পারে ক্যাটায়ন আর অ্যানায়ন উৎপন্ন, ঠিক আছে? তবে তড়িৎ পরিবহনকালে যে কোনো মুহূর্তে তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে ক্যাটায়ন ও অ্যানায়নের মোট চার্জ সমান থাকবে। বোঝা গেল? যেমন ধর MgCl2 এর কথা বলছি, এটা কি করে? Mg2+ আর Cl- ভাঙে,
তাই না? তাহলে Mg2+ দুটা, মানে একটা Mg2+ আর কি দুটা Cl- আছে ধরতো, তাহলে এখানে দুটা চার্জ আর এখানে 2 × 1 মানে দুটা চার্জ মিলবে, তাই তো? দুটা Cl2 ছিল ওই জন্য 2Cl লিখলাম Cl-, আর Mg একটা ছিল জন্য Mg+ লিখলাম। ঠিক আছে, বোঝা গেছে? তো এবার দেখ সংখ্যাটা কি সমান হচ্ছে ক্যাটায়ন অ্যানায়নের? এখানে কয়টা ক্যাটায়ন আছে? একটা। অ্যানায়ন কয়টা আছে? দুটো, তাই না? তাহলে সংখ্যাটা কিন্তু সমান নাও হতে পারে ক্যাটায়ন অ্যানায়নের, কিন্তু কি সমান হবে? চার্জটা, টোটাল চার্জটা সমান হবে। এখানেও কত চার্জ আছে? +2, আর এখানে -1 করে দুটো। ঠিক আছে, মানে দুটা প্লাস আর দুটা কি মাইনাস, এটা কি হয়ে যাবে? মিলে গিয়ে নিউট্রাল হয়ে যাবে। ওটাই বলেছে যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজনে ক্যাটায়ন অ্যানায়নের সংখ্যা সমান নাও হতে পারে। যেমন দেখলাম MgCl2 এর ক্ষেত্রে সমান হচ্ছিল না, কিন্তু ওই তড়িৎ নিরপেক্ষতাটা বজায় থাকছে। বোঝা গেল? যেমন তড়িৎ বিশ্লেষ্য রূপে NaCl এর জলীয় দ্রবণ ব্যবহার করলে দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চলাকালীন যে কোনো সময়ে Na+ আর Cl- আয়নের সংখ্যা সবসময় সমান থাকে। NaCl এর ক্ষেত্রে সংখ্যাও সমান থাকবে, চার্জও সমান থাকবে, কারণ জয়টা Na তয়টাই তো Cl। কিন্তু ZnCl2 যদি নিয়ে নিস, Zn কয়টা হবে? একটা Zn, দুটা Cl, তাই না? তাহলে এখানে সংখ্যাটা আলাদা হয়ে যাবে। ZnCl2 এর জলীয় দ্রবণ ব্যবহার করলে Zn2+ এবং এর এই Zn2+ আয়নের দ্বিগুণ সংখ্যক Cl- আয়ন উৎপন্ন হয়, কিন্তু টোটাল চার্জটা তো সেম থাকে, কারণ এই যেটা একটা উৎপন্ন হচ্ছে সেটার মাথায় +2 আছে একার মাথায়, আর যেটা দুটা উৎপন্ন হচ্ছে সেটার -1 করে আছে, তাহলে -2+2 হয়ে গেল, মিলে গেল। আচ্ছা, এখানে ইয়েগুলো দিয়েছে, NaClটা কিসে ভাঙবে? Na+Cl- আর ZnCl2টা Zn2+ আর 2Cl- ভাঙবে। বোঝা গেল? এবার দেখ ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহনের পার্থক্য। প্রথম পার্থক্য কি? মেইন পার্থক্য একটু আগেই বললাম, ধাতব পরিবাহীতে কে ইলেকট্রন কে তড়িৎ পরিবহন করে? ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন। ঠিক আছে, আর এখানে কে করে? আয়ন। বোঝা গেল? তাই এবার কি বলেছে? ধাতব পরিবাহী কঠিন অবস্থাতেই তড়িৎ পরিবহন করতে পারে। ঠিক আছে, আর এর তড়িৎ পরিবহন ক্ষমতা তুলনামূলকভাবে বেশি হয়। ব্যতিক্রম পারদ তরল অবস্থায় থেকে, মানে পারদ তো তরল অবস্থায় থাকে, তাই না? তরল অবস্থাতেই তড়িৎ পরিবহন করতে পারে। আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো কঠিন যখন ছিল তখন কি কারেন্ট পরিবহন করছিল না? তখন তীব্রভাবে আকর্ষিত হয়েছিল। তো সেটাকে যখন জলে গুলাচ্ছিলাম বা গুলিয়ে দিচ্ছিলাম, আকর্ষণ বল ঢিলা হয়ে যাচ্ছিল, তখন তড়িৎ পরিবহন করছিল গলিত বা দ্রবীভূত অবস্থায়। আর করলেও সেই ক্ষমতাটা ধাতুর থেকে একটু কম হবে। বোঝা গেল? ধাতব পরিবাহীতে উপস্থিত মুক্ত ইলেকট্রনই তড়িৎ পরিবহনের জন্য দায়ী, আর এখানে কি হয়? তড়িৎ বিশ্লেষণে বিয়োজনে উৎপন্ন আয়নগুলি তড়িৎ পরিবহনের জন্য দায়ী। ঠিক আছে, আচ্ছা, এবার এখানে কি বলেছে? তড়িৎ পরিবহনের ফলে রাসায়নিক পরিবর্তন ঘটে না ধাতব পরিবাহীর মধ্যে দিয়ে। ঠিক আছে, সামান্য খালি উত্তপ্ত হয়। আর এখানে কি হয়? তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে যখন হয়, কারেন্ট ফ্লো হয়, তখন রাসায়নিক পরিবর্তন ঘটে এবং সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়। এবার কি বলেছে? তাপমাত্রা বৃদ্ধিতে তড়িতের পরিবাহিতা হ্রাস পায়, এখানে মানে কমে যায়। ঠিক আছে, তুই হিট দিচ্ছিস তাহলে কি হবে? কারেন্ট ফ্লোটা তারের মধ্যে দিয়ে কমে যাবে, কিন্তু তুই এটার মধ্যে দিয়ে যখন করছিস তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে, যত হিট দিবি তত বেশি কারেন্ট ফ্লো হবে। লাস্ট কি বলেছে? তড়িৎ পরিবহনকালে ধাতব পরিবাহীতে উপস্থিত পরমাণুর অবস্থান অপরিবর্তিত থাকে। পরমাণুগুলো একই জায়গায় থাকে। মুক্ত ইলেকট্রন যেগুলো, মানে একটা পরমাণু থেকে আরেকটা পরমাণুতে ইলেকট্রন যেগুলো চলাচল করতে পারে, তাদেরকে মুক্ত ইলেকট্রন বলা হয়। ঠিক আছে, সেই মুক্ত ইলেকট্রনগুলো কি, পরমাণুটা এক জায়গায় থাকছে, ইলেকট্রনগুলো খালি চলে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়। বোঝা গেল? আর এখানে কি, পরমাণুগুলো আয়নে পরিণত হয়েছে। এখন আয়নটাই, মানে পরমাণুগুলোই কি হচ্ছে? একদিক থেকে আরেক দিকে সরে যাচ্ছে, ওরা স্থির থাকছে না। বোঝা গেল? প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট বোঝার জন্য। এবার কি বলেছে? তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস, মানে এই পদ্ধতিটার কথাই বলেছে ডিটেইলে। এদিকে দেখ, দ্রবীভূত বা গলিত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ চালনা করে পদার্থটির রাসায়নিক বিয়োজন ঘটিয়ে
ভিন্ন ধর্ম বিশিষ্ট কোনো নতুন পদার্থ উৎপন্ন করার প্রক্রিয়াকেই তড়িৎ বিশ্লেষণ বলা হয়, তাই না? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেরকম ছিল, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সংজ্ঞাটাও একই রকম। ওখানে খালি যেই পদার্থটার হচ্ছে সেটা বলছিলাম, এখানে যেই প্রসেসটা হচ্ছে সেই প্রসেসটাকে বলছি, ঠিক আছে? কি বলেছে এখানে? আচ্ছা, কি কি যন্ত্র লাগবে সেটা আগে বলেছে, তাই না? কোনো পেজ কি বাদ গেল? এটা 113 ছিল তো। এক্সপেরিমেন্টটা করতে কি কি যন্ত্র লাগবে সেটার কথা বলেছে। ভোল্টমিটার লাগবে। তড়িৎ বিশ্লেষণ করতে দ্রবীভূত বা গলিত তড়িৎ বিশ্লেষ্যকে একটি পাত্রে, সাধারণত কাচের পাত্রে নেওয়া হয়। তড়িৎ বিশ্লেষ্য রাখার পাত্র, তড়িৎ বিশ্লেষ্য ও তড়িৎদ্বার সম্পূর্ণ মিলিয়ে ব্যবস্থাটাকে কি বলা হয়? ভোল্টামিটার। ভোল্টমিটার তো অন্য জিনিস, সেটাই বলছিলাম। তাহলে গোটা সিস্টেমটাকে কি বলা হচ্ছে? ভোল্টামিটার। এবার কি? তড়িৎদ্বার। তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে দুটি সুপরিবাহী ধাতব, যেমন প্ল্যাটিনাম, নিকেল, আয়রন, কপার ইত্যাদি, অথবা অধাতব পদার্থ যেমন গ্রাফাইট, এদেরকে কি করা হয়? আংশিকভাবে ডুবিয়ে রাখা হয়। এই পাত বা দ্বন্দ্ব দুটিকেই তড়িৎদ্বার বলা হয়। একটু আগেই তো বললাম এগুলো ডিটেলে, তাই না? এগুলি ব্যাটারির পজিটিভ আর নেগেটিভ মেরুর সঙ্গে যুক্ত করে সমতড়িৎ পরিবাহ চালনা করা হয়। ব্যাটারির পজিটিভ মেরুর সঙ্গে যুক্ত পাতটিকে কি বলা হয়? পজিটিভটাকে অ্যানোড, তাই না? আর নেগেটিভটাকে কি বলা হয়? ক্যাথোড বলা হয়। এবার কি বলছে? তড়িৎ বিশ্লেষণে আয়নীয় ব্যাখ্যা। গলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে ক্যাটায়নগুলি কোন দিকে যাবে? ক্যাটায়ন পজিটিভ, তাহলে নেগেটিভের দিকে যাবে। ক্যাটায়ন যাবে ক্যাথোডের দিকে, ওই জন্য নেগেটিভটার নাম কি? ক্যাথোড, তাই না? আচ্ছা, গলিত অবস্থা, আচ্ছা, অভিমুখে গমন করে এবং ক্যাথোডে এসে, ক্যাথোড যেহেতু নেগেটিভ, কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে আর তড়িৎভাবে প্রসম পরমাণু বা মূলকে পরিণত হবে, অর্থাৎ বিজারিত হবে। বিজারিত হওয়া মানে কি? ইলেকট্রন গ্রহণ করাকে বিজারিত হওয়া বলা হয়, ঠিক আছে? অপরদিকে অ্যানায়নগুলি কি গমন করে? অ্যানোডের অভিমুখে গমন করে এবং অ্যানোডে এসে, অ্যানায়ন যেহেতু যাচ্ছে, অ্যানায়নের মধ্যে ইলেকট্রন বেশি, তাহলে কি করবে? ইলেকট্রন ত্যাগ করবে, তাই না? অ্যানোডে এসে ইলেকট্রন বর্জন করে এবং তড়িৎভাবে প্রসম পরমাণু বা মূলকে পরিণত হয়, অর্থাৎ জারিত হয়। ইলেকট্রন বর্জন করে কি হয়? ইলেকট্রন বর্জন করে জারিত হচ্ছে। জারণ বিজারণ তোরা জানিস? পড়েছিস তো 8-9-এ? ভুলে গেছিস, তাই তো? আচ্ছা, পরে আসলে বলবো। যেমন কি বলছে, NaCl-কে গ্রাফাইট অ্যানোড এবং আয়রন ক্যাথোড ব্যবহার করে তড়িৎ বিশ্লেষিত করলে অ্যানোডে ক্লোরিন গ্যাস আর ক্যাথোডে সোডিয়াম ধাতু উৎপন্ন হয়। বিয়োজনে Na+ আর Na- গঠন হয় NaCl থেকে, ঠিক আছে? ক্যাথোড বিক্রিয়া, ক্যাথোডে কি হবে? Na+টা, ক্যাথোডে ক্যাটায়ন যাবে Na+, গিয়ে কি হবে? একটা ইলেকট্রন নিয়ে Na ধাতু উৎপন্ন করবে। আর অ্যানোড বিক্রিয়া কি হবে? অ্যানোডে অ্যানায়ন যাবে, Cl- গেল, অ্যানায়নটা, Cl- গিয়ে কি করলো? ইলেকট্রনটা Cl গঠন করলো আর ইলেকট্রনটা দিয়ে দিল, যেন Cl+ ইলেকট্রন লিখেছে। এরকম দুটো Cl মিলে Cl2 গ্যাস উৎপন্ন হবে আর গ্যাসটা উড়ে যাবে। বোঝা গেল? মানে ছবিটা কই এঁকেছিলাম আমি? এই ছবিটা মনে আছে? আচ্ছা, এখানে ধর কি আছে, পরিষ্কার করে দিচ্ছি। হ্যাঁ, এখানে NaCl এর জলীয় দ্রবণ আছে, ঠিক আছে? আর এখানে দুটো পাত আছে, একটা কি নেগেটিভ, আরেকটা কি আঁকলাম, এটা পজিটিভ। এটা পজিটিভ,
আর এটা কি হয়ে গেল নেগেটিভ। ব্যাটারির ছোটটার সঙ্গে আছে মানে নেগেটিভের সঙ্গে আছে এটা, তাই না? এটা নেগেটিভ। আর এটা কি আছে, লাইট ফাইট এখন সরাই। ব্যাটারির পজিটিভের সঙ্গে যেটা আছে সেটা কি হয়ে গেল, কি উল্টা হলো, আমি যেরকম খুশি আঁকতে পারি। এটা ধর ব্যাটারির পজিটিভের সঙ্গে আছে, তাই না? আর এটা কি আছে, ব্যাটারির নেগেটিভের সঙ্গে আছে। পজিটিভের সঙ্গে কি কি যেটা পজিটিভ সেটাকে কি বলা হয়, ক্যাথোড না অ্যানোড? পজিটিভটাকে কি বলা হয়, হ্যাঁ ক্যাথোড। ও সরি সরি, অ্যানোড। পজিটিভটাকে বলা হয় অ্যানোড আর নেগেটিভটাকে কি বলা হয়, ক্যাথোড। ডি থাকলে নামটা উল্টাভাবে হয়, তাই না? ক্যাথোড, বোঝা গেল? আর এখানে কি আছে, সব NaCl এর জলীয় দ্রবণ ছিল। জলীয় দ্রবণ। তো এখানে NaClটা কি হবে, বিয়োজিত হয়ে যখন কারেন্ট আসবে বিয়োজিত হয়ে কি হয়ে যাবে, Na প্লাস। আর কি হবে এখানে, Cl মাইনাস, তাই না? তাহলে এই Cl মাইনাসটা কি হবে, এবার Cl মাইনাসটা কি হবে আমাদের, কোথায় যাবে, পজিটিভের দিকে যাবে। অ্যানায়নটা কোথায় যাবে, অ্যানোডে যাবে। এ তো অ্যানায়ন, আর এ কি হবে, ক্যাটায়ন, তাই না? ক্যাটায়নটা কোথায় যাবে, ক্যাটায়নটা নিজে নিজে প্লাস, তাহলে ওটা কি নেগেটিভের দিকে যাবে, এখানে যাবে, তাই তো? বোঝা গেল? আচ্ছা, এখানে তাহলে বিক্রিয়াটা কি হবে, এখানে বিক্রিয়াটা যদি আমি লিখতে চাই, Cl মাইনাসটা অ্যানায়নটা কোথায় গেল, অ্যানোডে যাবে। অ্যানোডে গিয়ে কি করলো, Cl উৎপন্ন করলো আর প্লাস একটা ইলেকট্রন উৎপন্ন করলো। ইলেকট্রন উৎপন্ন করে এই অ্যানোডকে দিয়ে দিল। এই ইলেকট্রনটা এখানে গিয়ে এদিক দিয়ে কারেন্ট ফ্লো করবে, তাই না? আর এখানে কি হবে, ক্যাটায়নটা Na প্লাসটা এখানে গেল, এখানে ব্যাটারির নেগেটিভ প্রান্ত আছে, তাই না? তাহলে ব্যাটারির নেগেটিভ প্রান্ত আছে, তাহলে নেগেটিভ প্রান্তকে কি করবে, নেগেটিভ প্রান্ত থেকে একটা ইলেকট্রন নিয়ে কি হয়ে যাবে, Na হয়ে যাবে, Na প্লাসটা Na হয়ে যাবে। বোঝা গেল না, যায়নি? যায়নি? এটা বুঝছি, এটা এই পর্যন্ত বোঝা গেছে ছবিটা? এখানে কি হচ্ছে দেখ, এখানে Cl মাইনাসটা অ্যানোডে যাচ্ছে, তাই না? অ্যানোডের মধ্যে কি আছে, প্লাস আছে। তাহলে অ্যানোডের মধ্যে অনেক প্লাস আছে মানে নেগেটিভের ঘাটতি আছে, তাই না? তাহলে Cl মাইনাসটা কি হলো, Cl মাইনাসের মধ্যে নেগেটিভ বেশি আছে, সেটা অ্যানোডে গেল। অ্যানোডে যে এখানে গেল, এখানে গিয়ে কি করছে, এখানে গিয়ে Cl মাইনাসটা একটা ইলেকট্রন দিয়ে দিচ্ছে, এই যে মাথার ইলেকট্রনটা এখানে দিয়ে দিল, দান করে দিল, ঠিক আছে? আর এখানে ক্যাথোডের, এখানে বিক্রিয়াটা কি হচ্ছিল, এখানে সোডিয়াম প্লাস যাচ্ছিল আর এখানে ক্যাথোড আছে মানে এখানে অনেক নেগেটিভ আছে, তাই না? নেগেটিভ আছে, তাহলে এর কি করবে, একটা নেগেটিভ ওখান থেকে নিয়ে নেবে, একটা নেগেটিভ নিয়ে কি হয়ে যাবে, Na হয়ে যাবে। বোঝা গেল? তাহলে আমাদের যেটা ক্যাথোড ছিল সেখানে কি জমা হচ্ছে, সোডিয়াম জমা হচ্ছে। ক্যাথোডে কি জমা হলো, সোডিয়াম। আর অ্যানোডে কি জমা হলো, অ্যানোডে ক্লোরিন। অ্যানোডে অ্যানায়ন গেছিল, ক্লোরিন মাইনাস গেছিল, ওটা ক্লোরিন হয়ে গেল, ক্লোরিন গ্যাস জমা হলো। আর এখানে কি, সোডিয়াম গ্যাস জমা হলো, ঠিক আছে? সোডিয়াম ধাতু জমা হলো, ওটাই বলেছে। আচ্ছা, এরপর কি আছে, তড়িৎ বিশ্লেষ্য সম্পর্কিত উল্লেখযোগ্য বিষয়সমূহ, ঠিক আছে? কি বলেছে, তড়িৎ বিশ্লেষণে সমপ্রবাহ বা ডিসি ব্যবহার করা হয়। সমপ্রবাহ বা ডিসি মানে কি, কারেন্ট ফ্লোটা একদিক থেকে একদিকেই হয়, আর এসি প্রবাহটায় কি হয়, যে কোনো দিকে কারেন্ট প্রবাহ হতে পারে, ঠিক আছে? এটা ধর ব্যাটারি আছে, কারেন্টটা সবসময় এদিক থেকে এদিকে যাবে, ডিসি প্রবাহ মানে। আর এসি মানে
এদিক থেকে এদিকেও যেতে পারে, এদিক থেকে এদিকেও যেতে পারে, সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়। ডিসি মানে শুধু একদিকেই যাবে, মানে পজিটিভ নেগেটিভ সবসময় ফিক্স থাকবে, আর এখানে পজিটিভ নেগেটিভ দিক চেঞ্জ হতে থাকবে এসিতে। আচ্ছা, তড়িৎ বিশ্লেষণে সবসময় কি সমপ্রবাহ ব্যবহার করা হয়? পরবর্তী প্রবাহ বা এসি যদি ব্যবহার করা হয় তাহলে তড়িৎ বিশ্লেষণ ঘটে না, কারণ তোর কখন কোথায় যাবে কোনো ঠিকই নেই। তড়িৎদ্বারটা এক সময় এ প্লাস এ মাইনাস, এক সময় এ মাইনাস এ প্লাস, এদিকে ছুটছে, এ চেঞ্জ হয়ে গেল, এদিকে চলে যাবে, এ আবার এদিকে চলে যাচ্ছে, তখন কি হবে, এ এ উল্টা হয়ে যাবে, এদিকে তখন চলে যেতে যাবে, আবার এদিকে চলে যেতে যাবে, তো দুদিক থেকেই টার্ন মারবে, ওই জন্য কোনো দিকেই যাবে না। ওই জন্য সবসময় ডিসি প্রবাহ ব্যবহার করা হয়, এসি প্রবাহ ব্যবহার করা হয় না। এবার কি বলেছে, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় তড়িৎ শক্তির বিনিময়ে রাসায়নিক পরিবর্তন ঘটে। তড়িৎ শক্তিটার জন্য কি হচ্ছে, রাসায়নিক পরিবর্তন ঘটে, মানে NaClটা কি হয়ে গেল, Na আর Cl আলাদা আলাদা দুটো জিনিসে পরিণত হয়ে গেল, নতুন ধর্ম বিশিষ্ট, তাই না? এবার কি বলছে, তড়িৎদ্বারের ক্যাটায়নগুলি ইলেকট্রন গ্রহণ করে প্রসম পরমাণু বা মূলকে পরিণত হয়, তাকে ক্যাথোড বলা হয়। অপরদিকে যে তড়িৎদ্বারে অ্যানায়নগুলি ইলেকট্রন বর্জন করে প্রসম পরমাণু বা মূলকে পরিণত হয়, তাদেরকে কি বলা হয়, অ্যানোড বলা হয়। তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে বিজারণ আর অ্যানোডে কি জারণ ঘটে। এই জিনিসটা বিজারণ জারণ মনে থাকলে তো খুব ভালো, না হলে আপাতত মুখস্থ কর, ঠিক আছে? ক্যাথোডে কি হয়, বিজারণ ঘটে। আমি বলে দিচ্ছি, দেখ মনে থাকলে তো ভালোই। ক্যাথোডে কে যাবে, ক্যাটায়ন যাবে, ক্যাথোডে ক্যাটায়ন যাবে, তাই না? ক্যাটায়ন গিয়ে কি করবে, ইলেকট্রন কি করবে, ও ক্যাটায়নে গেলে গ্রহণ করবে, ক্যাটায়ন ইলেকট্রন গ্রহণ করবে, তাই না? হ্যাঁ। তাহলে ক্যাথোড যে জিনিসটা আছে সেই জিনিসটার সাপেক্ষে কি হচ্ছে, দেখ সে তো ইলেকট্রন ত্যাগ করছে, আর ইলেকট্রন ত্যাগ করা মানেই কি, বিজারণ হওয়া, ঠিক আছে? ইলেকট্রন গ্রহণ মানে জারণ, ইলেকট্রন বর্জন মানে বিজারণ, বর্জন বিজারণ, ঠিক আছে? ওটা ছিল আগে। তাহলে অ্যানোডে কি হবে, অ্যানোডে অ্যানায়ন যাচ্ছে, নেগেটিভের জিনিসটা যাচ্ছে, তাহলে অ্যানোড জিনিসটা কি করছে, নেগেটিভটা গ্রহণ করছে, মানে ইলেকট্রন গ্রহণ করছে, ইলেকট্রন গ্রহণ করে কি হয়ে যাচ্ছে, বল, জারণ হয়ে যাচ্ছে ইলেকট্রন গ্রহণ মানে। ওখান থেকেই মানে বুঝিয়ে দিলাম, এবার মুখস্থ রাখতে হবে, ক্যাথোডে বিজারণ, অ্যানোডে জারণ, ঠিক আছে? আচ্ছা, বিশুদ্ধ, এবার কি বলছে, জলের তড়িৎ বিশ্লেষণ, ঠিক আছে? বিশুদ্ধ জলের নগণ্য অংশ বিয়োজিত হয় এবং অত্যন্ত কম সংখ্যক H+ ও OH- আয়ন উৎপন্ন হয়, তাই বিশুদ্ধ জল তড়িতের কুপরিবাহী, বললাম প্রথমেই, তাই না? এতে সামান্য অ্যাসিড বা ক্ষার বা লবণও যদি যোগ করিস তাহলে আয়নের সংখ্যা কি হয়, বেড়ে যায়, মানে লবণ যোগ করলে অ্যাকচুয়ালি লবণটা ভেঙে যায়, ওই জন্য অ্যাসিড ক্ষারের কথাই বলেছে। অ্যাসিড ক্ষার যোগ করলে কি হয়, দ্রবণে এই যে এই আয়নগুলোর সংখ্যা বেড়ে যায়, ফলে ওই জল তড়িতে সুপরিবাহী হয় এবং ওর তড়িৎ বিশ্লেষণ সম্ভব হয়। কি বলেছে, পদ্ধতি তো সোজাই। দেখ, তড়িৎ বিশ্লেষণের জন্য একটি কাচের বিকার নেওয়া হয়, তার তলদেশে উপস্থিত দুটি ছিদ্র রাবারের কর্ক দ্বারা বন্ধ থাকে, কর্কের মধ্যে দিয়ে দুটি প্ল্যাটিনাম তার পাত্রের ভেতরে প্রবেশ করানো হয়। এই যে দুটো প্ল্যাটিনাম তার, এটা একটা, ঠিক আছে? পাত্রে প্রবেশ করিয়ে কি করা হয়, প্ল্যাটিনাম তড়িৎদ্বার দুটি যুক্ত করা হয়। বিকারে উপযুক্ত পরিমাণ H2SO4 যখন জলে মিশিয়ে নেওয়া হয় তখন কি হয়, তড়িৎদ্বার দুটিতে জলে ডুবে থাকে, আর জলপূর্ণ টেস্ট টিউব তড়িৎদ্বারের দুটির ওপর উপর করে বসানো হয়। মানে এই জিনিসটা বানানোর কথা বলছে অ্যাকচুয়ালি, বোঝা গেল? এই জিনিসটা বানালি, টেস্ট টিউবটা কী করলি, উল্টো করে এগুলোর মাথায় দিয়ে দিলি, জল দিয়ে H2SO4 দিয়ে দিলি। এবার কি বলেছে, প্ল্যাটিনাম তার দুটির অপর প্রান্তগুলি ব্যাটারির সঙ্গে যুক্ত করে তড়িৎ চালনা করা হয়। কিছুক্ষণের মধ্যেই তড়িৎদ্বার থেকে বুদবুদ আকারে গ্যাস উৎপন্ন হতে শুরু করে, যা জলের নিম্ন অপসারণের মাধ্যমে টেস্ট টিউবের ওপরের অংশে সঞ্চিত হয়। ক্যাথোডের ওপর বসানো টেস্ট টিউবে সঞ্চিত গ্যাসের আয়তন অ্যানোডের ওপর বসানো সঞ্চিত টেস্ট টিউবের আয়তনের দ্বিগুণ হয়। কারণ কি, হাইড্রোজেন আর অক্সিজেন, তাই না? জল মানে কি, জল মানে H2O, জল মানে H2O। তাহলে
একটা ও হবে আর দুটা কি হবে, হাইড্রোজেন উৎপন্ন হবে, তাই না? একটা অক্সিজেন আছে, দুটা হাইড্রোজেন আছে, তাহলে আর একই গ্যাসের একই অণুর গ্যাস কি করে, একই পরিমাণ জায়গা দখল করে, আমরা পড়েছি অ্যাভোগাড্রোর প্রকল্পতে, তাই না? একই সমসংখ্যক গ্যাস অণু সম আয়তন দখল করে। তাহলে এখানে কি হবে, হাইড্রোজেন যেহেতু ডবল সংখ্যক আছে, তাহলে হাইড্রোজেন কি ডবল আয়তন দখল করবে, তাই না? সেটাই বলেছে, যেখানে হাইড্রোজেন যাবে সেখানে বেশি জায়গা, গ্যাসটার জায়গা বেশি দখল করবে, যেখানে অক্সিজেন যাবে সেখানে অল্প জায়গা দখল করবে। হাইড্রোজেন কোথায় যাবে, হাইড্রোজেন H+, ঠিক আছে? এটা প্লাসটা কিসে যায় সবসময়, ক্যাটায়নটা ক্যাথোডে যায়, মাইনাস মানে ক্যাথোডে যায়। তাহলে ক্যাথোডে কি উৎপন্ন হবে, হাইড্রোজেন গ্যাস, তাই না? তাহলে ক্যাথোডেটা বেশি হবে আর অ্যানোডেরটা কি হয়ে যাবে, কম হয়ে যাবে। ওই জন্যই বলেছে যে ক্যাথোডের ওপর বসানো টেস্ট টিউবে সঞ্চিত গ্যাসের আয়তন অ্যানোডের ওপর অ্যানোডের ওপর বসানো টেস্ট টিউবে সঞ্চিত গ্যাসের আয়তনের দ্বিগুণ হয়। এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? ব্যাখ্যা কি, ব্যাখ্যা তো বলেই দিলাম, তাই না? যখন H2SO4 আমি মেশাবো, জলটা কি হবে, H2ওটা H+ আর OH- ভাঙবে, বোঝা গেল? H+ OH- ভাঙবে। এবার এটার মধ্যে যখন আমি H2SO4 মেশাবো, H2SO4 কেমন করে ভাঙবে, 2H+ প্লাস SO4 2- ভাঙবে, বোঝা গেল? তাহলে কি হচ্ছে, এখান থেকে একটা হাইড্রোজেন আর একটা SO4 2- এই দুটায় ভাঙছে, বোঝা গেল? এই যে এখানে যে চিহ্নটা আছে, এখানে 2 আছে, তাহলে 2টা এখানে মাথায় উঠাবি, ঠিক আছে? এরকম করে মনে রাখবি। মানে এই জিনিসটার মানে কি, এই জিনিসটার মানে দেখ, H2SO4 মানে কি, H2SO4 মানে কি, দুটা হাইড্রোজেন আছে আর একটা SO4 আছে, তাই না? মানে হাইড্রোজেন তো H+ হিসাবে আছে, দুটা H+ আছে, দুটা H+ কি করছে, SO4 এর মাথায় 2- ছিল, দুটা মাইনাস ছিল, তাহলে এর একটা প্লাস এখানে লাগছে, আকর্ষণ করে এদিকে তাকা, একটা প্লাস এখানে লাগছে, আরেকটা হাইড্রোজেন আরেকটা প্লাস এখানে লেগে নিউট্রাল হচ্ছে। এখানে দুইটা নেগেটিভ আছে, দুটা নেগেটিভকে প্রশমন করার জন্য দুটা পজিটিভ লাগবে, তাই না? তো হাইড্রোজেনের মধ্যে একটাই পজিটিভ থাকে, ওই জন্য দুইটা হাইড্রোজেন লাগছে একটাকে প্রশমন করার জন্য, বোঝা গেল? তাহলে H2SO4 যখন ভাঙে কেমন করে ভাঙে বল, H+ দুটো আর কি SO4 2- একটাই, এভাবে ভাঙে, ওটাই বলেছে। এইভাবে বিয়োজিত হলো, বিয়োজিত হয়ে তারপরে অ্যানোড বিক্রিয়া, ক্যাথোড বিক্রিয়া তো জানিসই, H+ যেখানে থাকবে, H+টা কি হবে, প্লাসটা সবসময় এটা ক্যাথোডে যাবে, ক্যাথোডে থেকে ইলেকট্রন নেবে, ইলেকট্রন নিয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে, তাই না? আর অ্যানোড বিক্রিয়াটা কি হয়ে যাবে, অ্যানোডে অ্যানায়ন যায়। অ্যানায়ন মানে কি, মাইনাস, হ্যাঁ, এখানে মেইন অ্যানায়নটা কে ছিল, এই যে SO4 2- এটাও একটা ছিল, আর জলটা বিয়োজিত হয়ে OH- হচ্ছিল, H+ OH- বললাম, তাই না? এই OH- কি হবে, এই OH- এখানে গেল, এখান থেকে OH ইলেকট্রনটা কি করবে, ইলেকট্রনটা দান করে দেবে, তাই না? ইলেকট্রনটা দান করে দিল, তাহলে OH-টা ফ্রি হয়ে গেল, এরকম 4টা OH মিলে কি হয়ে গেল, দুটো অক্সিজেন আর জল উৎপন্ন হয়ে গেল। 4টা OH 4টা মিলে কি হয়ে গেল, 4টা OH মিলে 4টা অক্সিজেন পরমাণু, তার মধ্যে কি হয়ে গেল, একটা অক্সিজেন হয়ে গেল দুটা মিলে, আর দুটা মিলে কি হয়ে গেল, 2 অণু জল তৈরি করে দেবে, H2O। এই হয়ে গেল বিক্রিয়া দুটো, তাই না?